তোদের মতো শয়তান লোক আর দেখিনি। শুধু আমরা শয়তানি করি, তোরা করিস না? তোদের মতো আর তার জমিদারের থেকে অভাবের জন্য বেশি বেশি করে টাকা নিয়ে বাকি লোকেদের ঠকাচ্ছি না। থাক, আর বলতে হবে না, কত সাধু পুরুষ সুপুত্র তোর বর আমার জানা আছে। দেখ, বেশি বড় বড় কথা বলবি না, একদম আমার বরকে নিয়ে কথা বলবি না বলে দিচ্ছি। আমরা জীবনে সুখী আছি, তোদের মতো দুঃখী তো নেই। থাক, আর সুখ দুঃখ নিয়ে বড়াই করতে হবে না। জমিদারের কাছে কান্নাকাটি করে 10 বিঘা ধান জমিয়ে রেখে দিয়েছিস নিজেদের কাছে। তোরা সুখী হবি না তো কারা সুখী হবে? তাই নিয়ে তোদের কিসের হিংসে? তোদের আরো চোখের জল পড়বে। আমি বলছি, তোদের আরো চোখের জল পড়বে। শকুনের অভিশাপে কখনো গরু মরে না। তোরা হচ্ছিস শকুনের জাত, একেবারে জাত শকুনের বংশ তোদের। আমাদের বংশ তুলে কথা বলছিস? তোরা কি? তোরা তো গরিব ভিখিরির জাত। পুকুর পাড়ে দুবারে থাকি আমরা, অথচ তোরা একেবারে নির্লজ্জ বেহায়া। কোনো মরদ নেই তোদের। থাক থাক, নিজেদের আর বড়াই করতে হবে না। আমরা দুঃখী হই যাই হই, যেভাবে বাঁচতে ইচ্ছে হয় বাঁচবো। জমিদারের টাকা কি তোর বাপের সম্পত্তি? বেশি বড় বড় কথা বললে না মুখ ভেঙে দেবো একেবারে। কে কার মুখ ভাঙে সেটা সময়ই দেখা যাবে। সব সময় জেনে রাখবি, উচিত কথা বললেই গায়ে লেগে যায়। তোদের মতো রাক্ষসীদের সাথে কথা বলাই উচিত না। নিজে শাকচুন্নি হয়ে আমাকে রাক্ষসী বলছিস? দেখাবো মজা, দেখাবো। জীবনে শান্তি নেই, বুঝলি তো? যখন একটু শান্তির খোঁজে যায় তখনই কেউ না কেউ এসে বিরক্ত করে, মাথা খারাপ করে। কেন, কি হয়েছে? কেউ তোমাকে কিছু বলেছে? বলে বলেই তো বলছি, আর সহ্য হচ্ছে না বলে দিচ্ছি কিন্তু। আরে বাবা, কাকে সহ্য হচ্ছে না? কে কি বলেছে সেটা বলবে তো? ওই যে আছে তো একজনই। গ্রামের মধ্যে আর কে আছে আমাদের পিছনে কাঠি করার সাহস রাখে? কেন, রতনের বউ আবার কিছু বলছিল নাকি? আমরা নাকি জমিদারের জমি নিয়ে রেখেছি, তাই নিয়ে উল্টোপাল্টা বলছিল। আর নিজেরা কি করেছে জ্ঞান নেই? কেউ কি আর নিজের কাছে আঙুর টক বলে? তাহলে আমাদের বুদ্ধি করতে হবে। কি বুদ্ধি করবি শুনি? আমাদের যে করি হোক ওদের সাথে সন্ধি করে একসাথে জমিদারকে দেউলিয়া করতে হবে, আর না হলে ওদেরকে ঠকিয়ে জমিদারের সমস্ত সম্পত্তি আমাদের হাত করতে হবে। তবে যেটা করার তাড়াতাড়ি করো, এরপর না হলে জল মাথার উপরে চলে যাবে। তুমি চিন্তা করো না, সেটা আমি কিছুতেই হতে দেব না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে জমিদারকে শেষ করা। ওরা যতই দুঃখে থাকুক, আমরা যতই সুখে থাকি, আমাদের উদ্দেশ্যটা কিন্তু এক। বোকা জমিদারকে যতক্ষণ না শেষ করতে পারছি ততক্ষণ শান্তি নেই। ঠিক আছে, তাড়াতাড়ি করে খেয়ে নাও এবার। রান্না কিন্তু আজকে খুব ভালো হয়েছে। ভালো তো হবেই, আরো বেশি করে টাকা মারলে আরো ভালো ভালো রান্না করব। তোমাকে রাজরানী করে রাখবো, চিন্তা নেই। বাবা, তোমাকে কিছু কথা বলবার ছিল। কি বলবি বল। বাবা, তুমি জিজ্ঞেস করছিলে আমার জমিদারি কেমন চলছে। সেই জন্যই তো তোর সাথে আলোচনা করতে চাইছিলাম। কেমন চলছে রে সব কিছু? জানিস তো আজকাল শরীরটা ঠিক যাচ্ছে না, আর তাছাড়া বয়স হয়েছে বলে ওদিকে বেশি লক্ষ্য দিতে পারি না। তোকে তো সবকিছু বুঝে শুনে নিতে হবে, তাই তুই দেখাশোনা কর। কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় আছে। কি চিন্তার বিষয় শুনি? তোমার এই দুর্বলতা সুযোগ নিচ্ছে গ্রামের কিছু প্রজা। মানে কি বলছিস কি তুই? কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি জমিদারি ধীরে ধীরে পতনের দিকে। টাকা পয়সার হিসেবে বিস্তর গরমিল। কেন এমনটা হচ্ছে? তার একটাই কারণ, কিছু লোক নিজেদের অসহায় প্রমাণ করে আমাদের অনেক জমি হাতিয়ে রেখে দিয়েছে। সেই জমির সমস্ত ফসল তারা নিজেরা অধিকার করেছে, শুধুমাত্র আমাদের একটুও দিচ্ছে না। আর কিছু লোক নিজেদের গরিব প্রমাণ করে আমাদের থেকে টাকা নিয়ে যাচ্ছে, শুধু ফেরত দিচ্ছে না। কেন এরা এরকম করছে? কারণ এরা সুযোগ পেয়ে গেছে। তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে ওরা আমাদের পেছনে ছুরি মারছে। এরকমভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই আমাদের রাস্তায় বসতে হবে। টাকা পয়সার আয় আর ব্যয়ের মধ্যে কোনো মিল নেই। বাবা, আমার তো আর সেই ক্ষমতা নেই রে। তোকে এবারে হাল ধরতে হবে।
না হলে এই সমস্যা থেকে বেরোনো যাবে না। আমি তো ভাবতেই পারি না যে আমার প্রজারা এরকম শয়তানি করতে পারে। চারিদিকে শয়তান ছড়িয়ে আছে বাবা, কেউ কারোর আজকাল ভালো চায় না। তুমি যাদের সাথে ভালো মানুষই করে এত সাহায্য করেছো, তারা তোমার কত বড় ক্ষতি করেছে তুমি কল্পনাও করতে পারবে না। তোর থেকে শুনে তো আমি চিন্তায় পড়ে যাচ্ছি। আমি নিজেই কয়েকদিন ধরে চিন্তায় ছিলাম, তাই আর সমস্ত বিষয় নিয়ে তোমাকে খুলে বললাম। ঠিক আছে, আমি ভাবনা চিন্তা করে তোকে জানাচ্ছি কি করা যায়। গিন্নি, মনে হচ্ছে এই ঘরটুকু ছাড়া আমাদের আর কিছু থাকবে না। এরকম কেন বলছো তুমি? আমার কিছুদিন ধরে সন্দেহ হচ্ছিল কোথাও কিছু একটা গন্ডগোল চলছে জমিদারিতে। পলাশকে তাই খোঁজ খবর নিতে বলেছিলাম। যতই হোক ওকেই তো সবকিছু বুঝে নিতে হবে। তো ছেলে কি বললো? যা বলল তাতেই আমার চিন্তা আরো বেড়ে গেছে। কেন, কি হয়েছে? কিছু খারাপ খবর? গ্রামের কিছু লোক অনেক দিন ধরে শয়তানি করছে। আমার ভালো মানুষই আর দুর্বলতার সুযোগ নিয়ে তারা আমাদের জমি আর টাকা পয়সা দুই অধিকার করে নিচ্ছে। কি বলছো কি তুমি? ঠিক কথাই বলছি। অবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে যাদের সত্যিকারের টাকার প্রয়োজন তাদের দেওয়ার মতো কোষাগারে টাকা নেই। এদিকে এবছর ফসল ভালো হয়নি। সেজন্য পলাশ আর আমি দুজনেই চিন্তা করছি যে কিছুদিনের মধ্যেই হয়তো দুর্ভিক্ষ আসতে পারে। তাহলে এখন বাঁচার উপায় কি? ওই জমিগুলো আমি ভরসা করে প্রজাদের মধ্যে দিয়েছিলাম, যাতে ওরা ফসল ফলিয়ে নিজেরাও রাখতে পারে আর আমাদেরও দিতে পারে। সেই ফসল আমরা বিপদের সময় বিপদগ্রস্ত প্রজাদের মধ্যে বিলিয়ে দিতে পারবো, কিন্তু তারা একাই ফসল খেয়ে গেছে। তাহলে এবার? গ্রামের এক সম্প্রদায় ধনী হয়ে উঠেছে আর এক সম্প্রদায় ভয়ানক গরিব। এ তো খুব চিন্তার বিষয়। হ্যাঁ, আমাদের হাতে দেওয়ার মতো আর কিছু টাকা অবশিষ্ট নেই। শুধু তাই নয়, আমাদের নিজেদের পেটে খাওয়ার মতো টাকাও প্রায় শূন্য, ভাড়ার প্রায় শূন্য। তুমি দুশ্চিন্তা করো না, এর আগেও তো কত বিপদ এসেছে, আমি দেখেছি। উপরওয়ালার আশীর্বাদ আছে আমাদের উপর। দেখবে, যারা খারাপ করেছে তারা শাস্তি পাবে, আর আমাদের উপর থেকে সব বিপদ কেটে যাবে। বিপদ কিভাবে কাটবে সেটাই তো ভাবছি। তোমার ছেলের উপরে ভরসা রাখো, ও নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবে। সেটাই আমার একমাত্র ভরসা। ঠিক আছে, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। জানো আজ কি হয়েছে? কি হয়েছে গো? গ্রামে সবাই বলা বলি করছে যে জমিদার নাকি ভিখিরি হয়ে গেছে। গ্রামে তাই দুর্ভিক্ষ আসতে চলেছে। কি বলছো কি তুমি? আমার তো আনন্দ আর ধরছে না শুনে। উফ, যখন আমি শুনলাম আমি নিজেই হাসি চেপে রাখতে পারিনি। কতদিনের ইচ্ছে ছিল ওই বুড়ো ভামটাকে রাস্তায় বসাবো। এতদিনে মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হয়েছে। কি মনে হলো? গ্রামের লোকজন খুব রেগে আছে? জমিদার টাকা দিতে পারছে না, তাই ভয়ানক রেগে আছে সবাই জমিদারের উপর। দিতে পারবে কি করে? সব টাকা তো গোপালরা নিয়ে বসে আছে। ফসল দিতে পারছে না কারণ সব জমি তো আমি নিয়ে বসে আছি। এবারে তো মনে হচ্ছে লোকজন রেগে জমিদারকে আর ওর ছেলেকে গাধার পিঠে করে ঘোরাবে, তাও আবার জুতো মারতে মারতে। তাই মনে হচ্ছে আমারও। বেটাদের তবে উচিত শিক্ষা হবে। খুব জমিদারি করবার শখ শখ পূরণ হয়ে যাবে একেবারে একবারে। তাহলে তো আর ঘুরে দাঁড়ানোর রাস্তা নেই। আমি তো ভাবছি এবারে গোপালদের সাথে আমাদের যা ঝামেলা আছে মিটিয়ে নিয়ে দুজনে মিলে একসাথে জমিদারকে রাস্তায় বসাবো। হ্যাঁ, সেটা যদি হয় তাহলে আমরাও মিলিয়ে নিতে রাজি আছি। আমাদের উদ্দেশ্য যখন এক, তখন মিল করে নিতে ক্ষতি কি? উফ, তারপর যা হবে ভেবেই আমার আনন্দ হচ্ছে। সত্যি বলতে কি, আমার তো এখনই ইচ্ছে করছে ওই জমিদারকে গাধার পিঠে দেখতে। উফ, তুমি হাসাতে পারো গিন্নি, খুব হাসাতে পারো।
বাবা, কিছু খবর দেওয়ার ছিল তোমাকে। কি হয়েছে পলাশ? তোকে এরকম উত্তেজিত লাগছে কেন? এই মুহূর্তে আমি গ্রামে প্রজা বিদ্রোহের খবর পেলাম। মানে কি বলছিস কি? এতদিন ধরে আমি যে প্রজাদের লালন পালন করলাম তারা এখন বিদ্রোহ করতে চাইছে? তারা স্বাভাবিক কারণেই প্রতিবাদ জানাতে চাইছে বাবা। কিন্তু কেন? গ্রামে এবছর ভালো ফসল হয়নি, তাদের ঘরে খাবার জন্য কিছু নেই। এদিকে জমিদারের কাছে চেয়েও কোনো সাহায্য পাচ্ছে না। তাদের কাছে বিদ্রোহ করা ছাড়া কোনো উপায় নেই বাবা। আমাদের উচিত এই মুহূর্তে যে করি হোক ওদের পাশে দাঁড়ানো। কিন্তু পাশে দাঁড়ানোর মতো সম্বল আমাদের কাছে নেই বাবা। এতগুলো লোক না খেতে পেয়ে মারা যাবে, এটা তো হয় না। সত্যি কথা বলতে কি, আমাদের সংসার ভালো করে চালানোর মতো সক্ষমতা আমাদের নেই। গ্রামের মধ্যে আমাদের সত্যি করে কারা ক্ষতি করছে, কারা বদমাইশ প্রজা, তাদেরকে খুঁজে বের করে উচিত শাস্তি দিতে হবে। দরকার হলে শেষ করে দিতে হবে। জমিতে যেমন আগাছা সাফ করতে হয় তেমন ওদেরকেও সাফ করে দিতে হবে। আর এই কাজে দায়িত্বটা তোকে নিতে হবে। ঠিক আছে বাবা, আমি রাজি। তুমি আমাকে শুধু আদেশ করো। ঠিক আছে, তুই যা ইচ্ছে কর। শুধু আমার ভালো প্রজাটা যেন ভালোভাবে বেঁচে থাকে, এটাই তোকে দেখতে হবে। ঠিক আছে বাবা, আমি রাজি। কই রে, বাড়ি আছিস গোপাল? আরে রতন, আয় আয়। আমি কেন এসেছি জানিস? বল না। এখন সময় এসেছে আমাদের মধ্যে সমস্ত ঝগড়া ঝামেলা মিটিয়ে নিয়ে হাতে হাত রেখে কাজ করবার। লতা, আমরা হয়তো এর আগে অনেক ঝগড়া করেছি, কিন্তু এবার আমাদের মিশে যাওয়ার সময় হয়েছে। আমিও এই কথাটাই ভাবছিলাম। এ নিয়ে আমরা সেদিনকেই আলোচনা করছিলাম। এখন অবিনাশবাবুর অবস্থা খারাপ। গ্রামে দুর্ভিক্ষের জন্য সবাই খুব রেগে আছে জমিদারের উপরে। এখনো যদি সমস্যার সমাধান ওরা করতে না পারে, তাহলে হয়তো জমিদার বাড়িতে আক্রমণ করতে পারে উত্তেজিত গ্রামের লোক সবাই একসাথে। আর ঠিক এই পরিস্থিতিটারই ফায়দা নিতে হবে আমাদের। এমনিতেও আমরা জমিদারকে একেবারে খেলনা করে রেখেছি। পয়সা খেয়ে খেয়ে আর কিছুই নেই ওর কাছে। কিন্তু যেটা বেঁচে আছে সেটা হচ্ছে অহংকার। চিন্তা নেই, অহংকার ভেঙে যাবে। আর সেই অহংকারটা ভাঙার জন্যই আমাদের সবাইকে এক হওয়া দরকার। আমাদের কাজ হবে এবার কোনো লোকেদের উত্তেজিত করা। আর লোকেরা যখন ভয়ানকভাবে উত্তেজিত হয়ে উঠবে, তখন আমরা জমিদারকে হুমকি দিয়ে যা সম্পত্তি আছে সব হাতিয়ে নেব। তাহলেই তো শেষ পর্যন্ত জমিদারি সবকিছু নিয়ে নেওয়ার পর উত্তেজিত জনতার হাতে মার খাওয়ানো যায়। একদম সেটাই করব আমরা, আর তাতেই যা হবার তাই হবে। এই খুশিতে আজ আমি রান্না করছি, আমরা সবাই একসাথে খাবো। বাকি পরিকল্পনা আজকে সারা দিনে করে ফেলতে হবে। একদমই আর বেশি সময় নেওয়া যাবে না। এখন তাওয়া গরম আছে, এখনই যদি রুটি সেকা না যায় তাহলে দেরি হয়ে যাবে। ওই বংশে যতক্ষণ না পতন হচ্ছে ততক্ষণ শান্তি নেই। ঠিক আছে, তোমরা উঠে এসে বসো, আমি রান্না করছি। আজ এই আনন্দে আমাদের ভোজ হবে। তোমরা এত বড় মূর্খ বলে এরকম হাহাকার করছো। আরে আমরা খেতে পাচ্ছি না, তোমরা তো আনন্দে আছো, তাই আমাদের দুঃখটা বুঝছো না। আমরা তোমাদের দুঃখ বুঝতে পারছি বলেই তোমাদের বুদ্ধি দিতে চাই। আর সেই বুদ্ধিটা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব পুরো গ্রামের লোকেরা এক হয়ে জমিদারের বাড়ি আক্রমণ করো। তাহলেই একমাত্র ওই অত্যাচারী জমিদারকে বাগে আনা সম্ভব। এত শয়তান জমিদার যে প্রজাদের এত কষ্টতেও কোনো রকম সাহায্য করছে না। লজ্জাও করে না, পয়সা একা খেয়ে বসে আছে সব। নিজের আর নিজের পরিবারের পেট মোটা করছে। তোমাদের পাওনা টাকা নিজের ছেলের বিয়ে দেবে বলে গুছিয়ে রেখেছে। একমাত্র তোমরা যদি ওর বাড়িতে আক্রমণ করো, মারধর করো, তবে কিছু একটা উপায় বের হবে। ওই জমিদারের পতন ঘটাতেই হবে, না হলে শান্তি নেই। ঠিক আছে, আমরা জমিদারকে শেষ করে দেব, ওর বাড়ি গুঁড়িয়ে দেব ভেঙে। বাবা বাবা, গ্রামের লোকজন উত্তেজিত হয়ে আমাদের বাড়ি ঘিরে ফেলেছে। আমি দারোয়ানকে বলে সব দরজা বন্ধ করে দিয়েছি, কিন্তু এরকম চললে বেশিক্ষণ আটকে রাখা যাবে না।
তোর বাবার শরীর খারাপ, চল তোর সাথে গিয়ে আমি কথা বলবো, দেখি কে কি বলতে চাইছে। যাদেরকে এতদিন ধরে তোর বাবা এত সাহায্য করলো তারা কেন এরকম করছে সেটা জানতেই হবে। কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে উত্তেজিত হয়ে আমাদের বাড়ি কেন আক্রমণ করেছো? তোমাদের দাবি কি? আমরা খেতে পাচ্ছি না, গ্রামে প্রচণ্ড দুর্ভিক্ষ, চাষিরা আত্মহত্যা করছে, আর সেই অবস্থাতে জমিদার আমাদের এই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, কাউকে কোনো সাহায্য করছে না। তোমরা কার বুদ্ধিতে এখানে এসেছো? আমরা নিজেরা প্রতিবাদ করছিলাম, তবে গোপাল আর রতন বলেছে আমাদের এখানে আসতে। আমরা এর বিচার চাই। বিচার না হলে, প্রতিশ্রুতি না দিলে আমরা এখান থেকে যাব না। তোমাদের জমিদারের প্রচন্ড শরীর খারাপ, তাই আমরা কথা বলতে এসেছি। তোমরা ভুলে গেলে যে বাবু তোমাদের বিপদে আপদে কত সাহায্য করেছে সারা জীবন। বাবার হয়ে আমি কথা দিচ্ছি, 5 দিনের মধ্যে সব সমস্যা সমাধান হয়ে যাবে। গ্রামের কিছু লোক জমিদারের ভালো মানুষই সুযোগ নিয়ে যে অনাচার করেছে তোমাদের বিরুদ্ধে এবং এই জমিদারির বিরুদ্ধে, তাদের উপযুক্ত শাস্তি হবে খুব তাড়াতাড়ি। আর তারপরেই তোমরা তোমাদের পাওনা পেয়ে যাবে। আমরা 5টা দিন চাইছি, 5টা দিন আমাকেও দাও। ঠিক আছে, শেষবারের মতো সুযোগ দিলাম, আর সুযোগ দেব না। এবারে আক্রমণ করে বাড়ি ভেঙে দেব, তারপর তোমাদের সবাইকে শেষ করে দেব যত সব। কি ভাবছিস পলাশ? ভাবছি যে বলে তো দিলাম 5 দিনের কথা, কিন্তু কি করব বলো তো? তুই জানিস যে এই অনাচারের পিছনে কারা আছে। শক্ত হাতে তোর শাসন করার সময় এসেছে। যদি ওই পুকুর পাড়ের 2 সংসার টাকা খেয়ে বসে থাকে, তাদেরকে শাস্তি দিয়ে তাদের থেকে সমস্ত টাকা আদায় করে গ্রামের মানুষদের মধ্যে বিলিয়ে দে। জমি জমা ফিরিয়ে নিয়ে আবার চাষ করা শুরু কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। বলছো? একদম বলছি। এভাবেই ফিরে আসবে আগের দিন। সবার ভরসা আবার ফিরে পাবি। সবাই তোকে জমিদার বলে মেনে নেবে এবারে। গ্রামের মানুষদের বিশ্বাস অর্জন করাই আসল কথা। আমার পুরো ভরসা আছে তোর উপরে, তুই পারবি। আমি 5 দিন বললেও 2 দিনের মধ্যে সব সমস্যা সমাধান করব। কালকে সকালেই আমি ওদের ব্যবস্থা করব। দলবল প্রস্তুত করতে হবে এখন থেকেই। দুজনকে ধর। এ কি, তোমরা আমাদের কাছে এসেছো কেন? তোমরা এরকম করছো, জানতে পারলে গ্রামের লোক তোমাদের শেষ করে দেবে। গ্রামের লোকের চিন্তাও তো তোদেরকে করতে হবে না, তাদের চিন্তা করবার জন্য আমরা আছি। এই তোরা মার ওদের। ওরে বাবারে, মেরে ফেলো রে। ওরে কে কোথায় আছো, বাঁচাও গো। ওরে বাবা, আর মেরো না, এবার মরে যাবো। বাবু ছেড়ে দিন, ভুল হয়ে গেছে বাবু, আর কোনোদিন ওরা ভুল করবে না। তোমরা যা করেছো তার কোনো ক্ষমা নেই। জমিদারের পাশাপাশি তোমরা গ্রামের মানুষদের ক্ষতি করেছো, সেই ক্ষতি ক্ষমার অযোগ্য। বাবু আপনার পায়ে পড়ছি, দয়া করুন বাবু, দয়া করুন। আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি আছি, শুধু ওদের ছেড়ে দিন। ওগো, আমাদের ছেড়ে দাও, তোমরা যা বলবে তাই করবো। ও বাবা, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো করবো না ভাই। ছাড়তে পারি, তবে একটা শর্তে। যা টাকা পয়সা জমি জমা আছে সব আজকের মধ্যেই আমাদের দিয়ে দিতে হবে, আর এই বাড়ি ছেড়ে দিতে হবে এক্ষুনি। ঠিক আছে, তাই হবে, তাই হবে। আমাদের ছেড়ে দাও, তোমরা যা বলছো আমি তাতেই রাজি আছি। আমার লোকজন এক্ষুনি হিসেব বুঝে নেবে। আমরা এক করতে গেলাম আর এক হয়ে গেল। তবু ভালো যে প্রাণে বেঁচে গেছে ওরা। যেভাবে মারছিল দেখনি তো, আমি ভেবেছিলাম ওরা কেউ বাঁচবেই না। ওই জন্যই বলে বেশি লোভ করতে নেই। অতি লোভ করলে আমাদের মতনই অবস্থা হবে। এই কালকে আমাদের কাছে কত ধনসম্পত্তি ছিল, আর আজকে আমরা পথের ভিখিরি, খেতে পারছি না, কেউ খেতেও দিচ্ছে না আমাদের। চিটিংবাজি করে যে বড়লোক হওয়া যায় না সেটা বুঝতে পারলাম। কপালে এখন কত কষ্ট লেখা আছে তাই দেখো। তবু তোমরা যে বেঁচে গেলে এটাই অনেক। ওই জমিদারের ছেলে পলাশ ভয়ানক কঠোর, ওর বাবার মতো নরম মনের মানুষ নয়। আসলে বুঝতে পারিনি
ও আমাদের সাথে এরকমটাও করতে পারে। সারা জীবন শুধু ওদের থেকে চুষেই এসেছি, কোনোদিন যে দাম দিতে হবে ভাবিনি। সেটাই তো ভাবছি, খুব কষ্ট হচ্ছে, হাঁটতে পারছি না। চলো একটু গাছতলায় গিয়ে বসি। হ্যাঁ চলো চলো, আমিও পাচ্ছি না, শরীরে খুব ব্যথা। এই দেখে নাও সবাই, তোমাদের সব টাকা পয়সা এই জমিদারের থেকে হাতিয়ে নিয়ে এরা বড়লোক হয়ে বসেছিল, আর আবার অসুস্থতার সুযোগ নিয়ে তোমাদেরকে ঠকাচ্ছিল। এখন কি করা উচিত এদের সাথে? শাস্তি দাও, শাস্তি দাও। ওগো, তোমরা শাস্তির কথা বলো না, আমরা ভয়ানক শাস্তি পেয়েছি। আমাদের ঘরদোর সব কেড়ে নেওয়া হয়েছে। এখন আমরা পথের ভিখারি, আমরা খেতে পাইনি, শরীরের অবস্থা ভয়ানক খারাপ। সবার সাথে চিটিংবাজি করলে এরকমই হবে। কিভাবে ভাবলে তোমরা সারা জীবন এরকম চিটিংবাজি করে জমিদারকে ঠকিয়ে আর লোকজনকে উত্তেজিত করে নিজেরা বড়লোক হয়ে যাবে? স্বার্থপর লোক, এদের এই গ্রামে কোনো ঠাঁই নেই। তাড়িয়ে দাও, ওদের তাড়িয়ে দাও। আবার চোখের সামনে থেকে এক্ষুনি তোমরা এই জুতোর মালা গলায় নিয়ে গ্রাম ছেড়ে চলে যাও, আর কোনোদিন তোমরা ফিরে আসবে না। তোমরা দুটো শয়তান বদমাশ, এই গ্রামে এলে তোমাদের ঠ্যাং ভেঙে দেব আমি। আর গ্রামবাসীরা, তোমরা এখন যাও, তোমাদের উন্নতির জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। উচিত শিক্ষা হয়েছে এদের, উচিত শিক্ষা। এবার তোমাদের উদ্দেশ্যে আমি কিছু বলি। বলুন বলুন, আমরা আপনার থেকে শুনতে চাই। ওদের থেকে উদ্ধার করা সমস্ত সম্পত্তি তোমাদের মধ্যে এই দুর্ভিক্ষের জন্য দান করা হবে। তোমরা লাইন লাগিয়ে পলাশবাবুর থেকে নিজের মতো দান নিয়ে নাও। আর ওরা যে সমস্ত জমি নিয়ে রেখেছিল, সে সমস্ত জমি জমিদারের জমি, সেই জমি আবার নিয়ে তাতে চাষ করা হবে, আর দুর্ভিক্ষের সময় তোমাদেরই দেওয়া হবে। গ্রামের ভালো দিন আবার ফিরে আসবে। তবে এখন থেকে তোমাদের নতুন জমিদার পলাশবাবু। জয় পলাশবাবুর জয়, জয় পলাশবাবুর জয়। দেখলে তো তোমরা, মানুষের ক্ষতি করলে কি হয়। তোমরা কোনোদিন কারোর ক্ষতি করো না, এই ক্ষতির ফল মারাত্মক। তাহলে তোমাদের সাথে ওই রকমই অবস্থা হবে। আর হ্যাঁ, সবাই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।